সবচেয়ে বৃহৎ একটি সংবিধান এবং যেখানে নাগরিক সুরক্ষা, নাগরিক অধিকার, প্রজাতন্ত্র, এই ছিল ভারতের সংবিধান। এবং সেখানে জরুরি 356 প্রয়োগ করা যেতে পারে কেন্দ্রীয় নিয়ন্ত্রণে সেই রাজ্যের পরিস্থিতিকে স্বাভাবিক হয়ে পড়লে দেশ, তখন তা প্রয়োগ করা হয়। যুদ্ধে অবতীর্ণ হয় কোনো দেশের সঙ্গে কোনোভাবে, তাহলে অথবা সংবিধানে সংশোধনীতে দুটো শব্দ নতুন করে যোগ করলেন, তার কুফল বা তার প্রভাব ভারতবাসীর সর্বস্তরের মানুষের উপর কতটা পড়েছিল, সেই কালো দিনের যে ছবিটা বর্তমান এবং আগামী প্রজন্মের কাছে, বিশেষ করে যারা তখন জন্মগ্রহণ করেনি বা জরুরি অবস্থা, অত্যাচার, নির্যাতন তারা দেখেনি, তাদের কাছে তুলে ধরার জন্য আমাদের দলের তরফ থেকে, সরকারের তরফ থেকে সারা দেশের সঙ্গে সারা রাজ্যে আমাদের সাংগঠনিকভাবে জেলা স্তরে, মন্ডল স্তরে, বুথ স্তরেও এগুলি তুলে ধরার চেষ্টা করা হচ্ছে জনগণের কাছে, বিশেষ করে ছাত্র যুবদের যারা আগামী দিন আমাদের রাষ্ট্রীয় চিন্তা, রাষ্ট্রীয় ভাবনায় আমাদের রাষ্ট্র পরিচালনায় অংশগ্রহণ করবে। তাদের জানা উচিত যে তৎকালীন কংগ্রেস এবং সিপিআই, কমিউনিস্ট পার্টির মিলিত শক্তি, এই অশুভ শক্তি আমাদের দেশের উপর, জনগণের উপর, বিশেষ করে সর্বস্তরের নাগরিক, শিক্ষাবিদ বলুন, সাধারণ মানুষ বলুন, ব্যবসায়ী বলুন, শিল্পপতি বলুন, সকলের অনুরোধ করা হয়েছিল, সকলের গণতান্ত্রিক অধিকার, সাংবাদিক অধিকার তাদের কেড়ে নেওয়া হয়েছিল। এক অসাংবিধানিক ব্যবস্থাপনা সরকার এই দেশ পরিচালনা করেছিলেন। তার সম্বন্ধে এখানে যারা অনেক প্রবীণরা আছেন, যারা অনেকেই জানেন কি ধরনের অত্যাচার তখন ছিল। যারা সাংবাদিকরা আছেন, এখানে অনেকে আছেন সংবাদ প্রসঙ্গে জড়িত, তাদের অনুরোধ করা হয়েছিল, তাদের স্বাধীনভাবে মত প্রকাশের উপর তাদের অবরোধ করা হয়েছিল। এবং সার্বিক ক্ষেত্রে ভারতবর্ষকে এমন জায়গায় নিয়ে গিয়েছিল যেখানে একাতন্ত্র এবং স্বৈরতন্ত্র সরকার চালাচ্ছিলেন ইন্দিরা গান্ধী, ওনার ছেলে সঞ্জয় গান্ধী। আমি বলবো যে সার্বিকভাবে কংগ্রেস এবং কংগ্রেস দল বাদ দিয়ে একটা পরিবারে তার সত্তাকে চালিয়ে যাওয়া বা তার গতিকে রক্ষা করার জন্য, তার আসনকে সুরক্ষিত করার জন্য জরুরি অবস্থা মতো একটা কালো অধ্যায় আমাদের দেশে প্রায় 2 বছর কাল ছিল। সেই সময়কার যে অত্যাচার, নির্যাতন বা সংবিধানকে তোয়াক্কা না করে অসাংবিধানিক যে কাজগুলি করা হয়েছিল, সেগুলি আমরা আমাদের এখন হচ্ছে জনগণের কাছে তুলে ধরা। 50 বছর আগে কালো দিন বা কালো অধ্যায় বা অত্যাচার, নির্যাতনের কথা মানুষকে তুলে ধরা, যাতে আগামী দিন কোনো স্বৈরতান্ত্রিক সরকার সেই ব্যবস্থা নামে যুক্ত হতে না পারে। কারণ জনগণই সরকার তৈরি করে, জনগণই সরকার রক্ষা করে, এবং সরকারের স্থায়িত্ব বা তৈরি করার ক্ষেত্রে জনগণের ভূমিকা সবচেয়ে বেশি। সিপিএম উৎপাতে ঘুরে গেছে আমার লোকে, আমি সিপিএম এর লোক উৎপাত করে এই কারণে আমি ঘুরে গেলাম। সিপিএম এ তো কত মানুষের লোকসান করেছে এই ইমার্জেন্সিটা, এই ইমার্জেন্সিতে কত মানুষের লোকসান করেছে, কত পরিবারের, কত মার কুল খালি করেছে, 80 দাঙ্গা করেছে। রেসপন্সিবিলিটি এরা কংগ্রেস আর ইমার্জেন্সি দুই একে অপরের উপরে দোষারোপ করে, কিন্তু অ্যানালিটিক আর এটিটিউড তাদেরই তো ছিল, একটা কংগ্রেস একটা কমিউনিস্ট পার্টি। মানুষ ভুলতে পারবে এদেরকে? এরা ভাবে মাঝখানে একটা পর্দা দিয়ে দিলে হয়ে যাবে। মল্লিকার্জুন খাড়গে বলছে কি, ইমার্জেন্সি 50 বছর হয়ে গেছে, মানুষ ভুলে গেছে, এটা ভোলা দরকার। মা বাবা জন্ম দিয়েছে, 50 বছর আমার বয়স হয়েছে, 53 বছর, তার জন্য আমার মাকে ভুলে যাব, বাবাকে ভুলে যাব, আমার জন্মের তারিখ ভুলে যাব? কংগ্রেস এই ধরনের কথাবার্তা বলে।
বয়স বেশি হলে সে তার জন্মের তারিখ ভুলে যাবে, জন্মদিন পালন করতে পারবে না, স্মরণ করবে না। এই কংগ্রেসের মধ্যে ভীমরতি ধরেছে। আর ইমার্জেন্সি কিছুই না, ইমার্জেন্সি হচ্ছে আত্ম অহংকার আর ইগোর কারণ। ইন্দিরা গান্ধীর মধ্যে আত্ম অহংকার আর ইগো চরম পর্যায়ে পৌঁছে গিয়েছিল। উনি মাস লিডার ছিলেন, তার মধ্যে কোনো সন্দেহ নেই, ইন্দিরা গান্ধী মাস লিডার ছিলেন। তাহলে কংগ্রেসে কোনো কিছু কেউ বললেই বলতো তোমরা চলে যাও, আমি একলাই করবো, কারণ উনি জানতেন উনি মাস লিডার, উনি আপিল করে ইলেকশন জিতাতে পারে। কিন্তু সেই মাস লিডারের যে ভূমিকাটা সেটা অহংকারে পরিণত হয়ে 75 হয়ে গেছে। ওনাকে যখন ডিসকোয়ালিফাই করেছে কোর্ট, তখন উনি ভাবছেন উনি যা করেছেন ওনার সঙ্গে অপোজিশন সেটাই করবে। তার জন্য ভয়ে আতঙ্কে দেশের মধ্যে ওনার ছেলের সঙ্গে পরামর্শ করে ইমার্জেন্সি ঘোষণা করে দিয়েছে। কংগ্রেসের বড় বড় নেতা, তাবড় নেতা সবাই না করছে, জয়প্রকাশজি মানা করেছে ওনাকে, इंदिरा बेटी मत लगाना, ये तरह রাজনীতি का काल बने। শুনেন এমন একটা লোকের কথা শুনেছে তার ছেলে, যে রাজনীতিতে তার রেসপন্সিবিলিটি নেই, তার কোনো দায়িত্ব নেই, সে কোনো নির্বাচিত প্রতিনিধি নেই, তার জন্য রাজনীতিতে যার দায়িত্ব নেই, রেসপন্সিবিলিটি নেই, তার কথা যদি ডিসিশন নেয় তো সেটা রাষ্ট্র এবং সমাজ বিরোধী। যারা পার্টি ইউজ করবে, কারে দিকে পার্টি ইউজ করবে, বন্ধ করে দিলে। বারবার বলতাম এদের সঙ্গে কোনোদিন এরা যাতে সংবিধানের দোহাই না দেয়, এদের মুখে মানে না সংবিধান। যারা সংবিধানকে হত্যা করেছে আর যারা ইমার্জেন্সি পার্টি, এরা তো সংবিধান মানে না, ভারতের রাষ্ট্র মানে না, ভারতের সীমানা মানে না, ভারতের পরম্পরা মানে না, ভারতের কৃষ্টি মানে না। এখন নতুন নতুন দেখি জ্যোতিষ হয়ে গেছে, 28 আই করতেছে, যাও তোমরাকে হাতে বলে জ্যোতিষ শাস্ত্রে। মানে আমি শুনছিলাম যে অন্যান্য পণ্ডিত আছে, ওখানে বাড়ির সামনে থেকে জ্যোতিষ শাস্ত্রের পণ্ডিত ব্যক্তি লিখা দিয়ে পাপিয়াকে হাত দেওয়া হবে না, আর তেনেরটা দেওয়া কেড়ে দিয়েছে না। আর ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট তারা পাঠাও, কে বুদ্ধি দিছে ফরিদার যেত এই জ্যোতিষ সব করি। কমিউনিস্ট জ্যোতিষ শাস্ত্র কর, এরা তো জ্যোতিষ শাস্ত্র বিশ্বাসই করে না, আমরা করি। আমরা আমাদের কৃষ্টি সংস্কৃতিকে বিশ্বাস করি, ভারতীয় সনাতন সাইন্টিফিক। আমরা লাখো সাল পর্যন্ত আমরা বায়ুর পূজা করি, গাছের পূজা করি, জলের পূজা করি, পাথরের পূজা করি। এখন গ্লোবাল ওয়ার্মিং এর নাম দিয়ে ইউরোপিয়ান কান্ট্রি লোকেরা এসছে না গাছ বাঁচাইতে, পাহাড় কাটন যেত না, নদী বন্ধ করুন যেত না, এগুলো রাখতে হবে। সনাতন তো আছে, আমাদের তুলসীর পূজা করি। আর এই রাজ্যের মধ্যে ইমার্জেন্সি পার্টির এক মন্ত্রী ছিল, বলছে যে তুলসী গাছ সরিয়ে কিলা মরিচ গাছ লাগান লাগবে। যার যদ্দুর বিদ্যাতে ততটা বুঝে, যার যদ্দুর সংস্কারতে ততটা বুঝে। সবচেয়ে বৃহৎ একটি সংবিধান এবং যেখানে নাগরিক সুরক্ষা, নাগরিক অধিকার